বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে, ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া। ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা 5 বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া? এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। দেশে থাকা দলটির নেতাকর্মীদের মিছিল আর শোডাউন বাড়ছে। দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে চলতি মাসে দলটির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হতে পারে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। ব্রিটিশ সংসদে বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে। এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠিও পাঠানো হতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন। মেয়র মোস্তফা, যার নাম, উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে। তো আসলে সবচেয়ে বড় কথা কি, ওই যে চোরে চোরে মাসতুতো ভাই, একটা তো কথা আছে। তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশের সুযোগ নাই, কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে, তাদের পতন হয়েছে। তাদের যে মা, সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে। সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো। সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা, জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না, এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে। তো এই এক চোর পালাইছে, আরেক চোর এখন তাদের ব্যানারে, যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এটা ছাড়া কে নেতা হয়েছে? সুপ্রিয় দর্শক, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। ইউনূস আর বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারছেন না এবং ইউনূস খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে চলে যাবেন। এখন প্রশ্ন উঠছে, কে আগে যাবেন, ওয়াকারুজ্জামান নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। তো সেই প্রশ্নটির উত্তর দিতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ নিউজটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে, ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া। ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা 5 বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া? এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর। তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়েও দিয়েছে যে তারা কারো কথা শুনবে না। কে কি বললো তাতে তাদের কিছু যায় আসে না, প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। এবার আসি পুরো ঘটনাটিতে, যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতের পছন্দ তা রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত। ভারতের স্পষ্ট বক্তব্য, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদও থাকবে, কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না। ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাঁটি তৈরি করতে চায়। কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে যে দুটি দেশ, তারা হলো ভারত এবং চীন। আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে। হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি 2024-এ ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত। ডিপ স্টেট থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর, কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশের প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি। তাই আমেরিকার কাছে বিকল্প পথ হলো বাংলাদেশে পালাবদল এবং নিজেদের তাবেদার কাউকে সরকারি বসিয়ে বে অফ বেঙ্গলকে কবজা করা। কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট। এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারই নয়, মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন। তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা। আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালাবদল তো ঘটিয়ে দিল,
কিন্তু যখন দেখলো ভারত, রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ঢেলে দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন। সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার। পশ্চিমা বেশ কয়েকটি দেশ যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত, তাদের পক্ষ থেকে সরকারের দ্বিচারিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ উঠছে। আওয়ামী লীগ সর্বোচ্চ 49% ভোট পেয়েছিল 2008 সালের নির্বাচনে। 1991 সাল থেকে আওয়ামী ও বিএনপির ভোট ওঠানামা করলেও জামাত ইসলামী এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক কমতি দেখা গেছে। আর এই সময়টাতে নতুন যে দলগুলোর জন্ম হয়েছে তাদের কেউ নিজেদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি। কিন্তু 15 বছর দেশ শাসনের পর গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। প্রথমে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে দল নিষিদ্ধ করা হবে না বলে মত দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি মিত্রদের চাপের মুখে চলতি বছরের 12ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সরকার এর জন্য আইন সংশোধন করেছিল। 2025 সালের 12ই মে প্রকাশিত গেজেটে 2009 সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়। এর আগে বাংলাদেশের রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য 1974 সালের বিশেষ ক্ষমতা আইন এবং 1978 সালের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্সের মতো আইন বিদ্যমান ছিল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই স্বীকার করেছিলেন যে দল নিষিদ্ধ করার জন্য অন্যান্য আইনও ছিল। হতে হবে সংসদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে গত বুধবার বিএনপি একটি চিঠি দিয়েছে। চিঠিতে দলটি জানায়, কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে। চিঠিতে দলটি 3টি প্রস্তাব দিয়েছে। সেগুলো হলো: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতি রেখে আশু করণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ যথাসম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি, বিধি প্রণয়ন, প্রশাসনিক আদেশ জারি, প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে। উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদে সইয়ের মাধ্যমে এবং নির্বাচন ইস্তেহারের উল্লেখপূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে। পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে। উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না। চিঠিতে আরও জানানো হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয়,